এখানে যখন মানিক মিয়া ধর্ষণের সেঞ্চুরি করে তখন কিন্তু সবচেয়ে বেশি আসলে সবার প্রথম মিছিলটা আসলে নারীরা করেছিল। নারী হল কেন্দ্রিক কোনো ইকোনমি নাই, সেখানে আমাদের কাঁচা বাজার নাই, সেখানে আমাদের একটা ফার্মেসি নাই, সেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা পাই না। আমি মনে করি দুটা মেন ঝামেলা হচ্ছে নারীদের, একটা হচ্ছে ওয়াশরুমের সমস্যা আর একটা খাওয়া দাওয়ার সংকট। ছাত্রী হলে পুরুষ প্রবেশ করার মতো ঘটনা ঘটেছে, আবার যদি বলি আমাদের ক্যাম্পাসে এখন চুরির ঘটনা ঘটছে অনেক বেশি। চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয়। দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চেয়ে আলাদা জাহাঙ্গীরনগর। সেখানকার নারী প্রার্থীরা কি ভাবছেন নির্বাচন নিয়ে তা জানতে স্ট্রিম টিম যাচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দীর্ঘদিন পর দেশের 4 স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আলোচনা চলছে। ডাকসু, রাকসু, চাকসুর চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ একটু ব্যতিক্রম। কারণ এখানে 28টি পদের নির্বাচন হলেও 6টি সংরক্ষিত বা নির্ধারিত আসন আছে, যে পদে নারীরা অংশগ্রহণ করতে পারবেন, অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না। এরকমই একটি পদ নারী সহ সাধারণ সম্পাদক বা নারী এজিএস। আমরা আজকের স্ট্রিম আড্ডায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে অংশ নেওয়া 6 জন নারী এজিএস পদপ্রার্থীর সঙ্গে কথা বলবো। আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে আমাদের ডান দিকে আঞ্জুমান আরা ইকরা, তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 49তম ব্যাচের শিক্ষার্থী। তার পাশে আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক এবং সংসপ্ত পর্ষদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া সোহাগী সামিয়া, যিনি বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 51তম ব্যাচের শিক্ষার্থী। আছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের ফারিয়া জামান নিকি, যিনি নৃবিজ্ঞান বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী। আমার বাম দিকে শুরুতে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলা, যিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী। তার পাশে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী সংসদের আয়েশা সিদ্দিকা মেঘলা, যিনি দর্শন বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী। এবং তার পাশে আছেন স্বতন্ত্র প্রার্থী লামিয়া রহমান পূর্ণতা, যিনি ইংরেজি বিভাগের 49তম ব্যাচের শিক্ষার্থী। চলুন আলোচনাটা শুরু করি। ব্যতিক্রম ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মূলত নারীবান্ধব ক্যাম্পাস হিসেবেই চিন্তা করা হয়। দেশের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনাও হয়। নারী এজিএস পদপ্রার্থীদের কাছে জানতে চাইবো, তারাও কি আসলে নারীবান্ধব মনে করেন? প্রথমে আমি এই পোস্টে যাচ্ছি মালিহা নামলার কাছে। যদি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীদের কথা বলতে চাই, আর তাহলে আমি তা বলবো তারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অনেক বেশি নিরাপদ থাকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে। তবে আমি যদি এটাকে নারী বান্ধব বলি তাহলে আসলে ভুল হবে, কারণ আমরা নারীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে থাকছি, আমাদের কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য বা সাধারণভাবে জীবনযাপন করার জন্য অনেক কিছু এখানে ঠিকভাবে না। যেমন আমি যদি নারী হলের কথা বলি, নারী হল কেন্দ্রিক কোনো ইকোনমি নাই, সেখানে আমাদের কাঁচা বাজার নাই, সেখানে আমাদের একটা ফার্মেসি নাই, সেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা পাই না। আমাদের হলের ক্যান্টিনের খাবার খুব বাজে, যেটার জন্য আমাদের নারীদের স্বাস্থ্যের অনেক অবনতি ঘটে সবসময়। সবাই কোনো না কোনো সমস্যায় ভুগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় নারী হলগুলো তো একই সাইডে, অন্যান্য কোনো জায়গায় নারীদের জন্য কোনো ওয়াশরুম নাই, ফ্যাকাল্টিগুলো আর হলগুলো বাদ দিয়ে। এবং ফ্যাকাল্টিগুলোতে যে ওয়াশরুমগুলো আছে সেগুলোও চরম পর্যায়ের অস্বাস্থ্যকর, যে জন্য আসলে দেখা যাচ্ছে যে নারীদের ইউরিন ইনফেকশন থেকে শুরু করে আরও অনেক বড় বড় অসুখে পড়তে হচ্ছে। আমি যদি বলি আমাদের ফ্যাকাল্টিগুলোতে নারীদের জন্য কোনো কমন রুম নাই, যেটা খুবই কমন যে কোনো ইউনিভার্সিটিতে, যেটা আমাদের ফ্যাকাল্টিগুলোতে নাই। নারীদের জন্য কমন রুম নাই, নারীদের জন্য নামাজের ব্যবস্থা নাই, এবং সেন্ট্রাল মসজিদে নারীদের জন্য নামাজের ব্যবস্থা থাকলেও সেখানে আসলে আপনাদের নারীদের জন্য অজুর কোনো জায়গা নেই। তো দেখা যাচ্ছে নারীরা প্রতিদিন চলতে ফিরতে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা নেই বিভিন্ন জায়গায়। মালিহা নামলা তাহলে মনে করছেন যে হচ্ছে ক্যাম্পাসটা যতটা নারীবান্ধব বলে প্রচার করা হয় অতটাও নারীবান্ধব না। একই কথা আয়েশা সিদ্দিকা মেঘলা কি মনে করছেন? বিশ্ববিদ্যালয়ে আমরা রিসেন্টলি দেখছি কিছু অঘটন ঘটছে। যদি বলি, আজকের একটা পোস্ট দেখলাম, কয়েকটা মেয়ে নারীদের ছাত্রী হলের সামনে সাইকেল চালাচ্ছিল। আমাদের ক্যাম্পাসে কিন্তু এখন বহিরাগত খুব বেশি আসে, তো তাদেরকে নাকি উস্কানিমূলক কথাবার্তা বলেছে। বা 2-3 দিন আগেও দেখলাম যে একজন প্রাইভেট কারের সামনে দাঁড়ানো ছিল, ওখান থেকে ছেলেরা বাইকে করে এসে বিভিন্ন বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো এই ধরনের কিছু অনিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে ক্যাম্পাসে। তারপর আমি যদি বলি যে ছাত্রী হলে পুরুষ প্রবেশ করার মতো ঘটনা ঘটেছে, আবার
যদি বলি আমাদের ক্যাম্পাসে এখন চুরির ঘটনা ঘটছে অনেক বেশি। তো এখানে দেখা যাচ্ছে যে যাদের ব্যক্তিগত জিনিস, দামি জিনিসগুলো ব্যবহার্য, সেগুলো নাই হয়ে যাচ্ছে। এখন ফরজুনেস হলের যেরকম ঘটনা যে জানালা থেকে এসে নিয়ে যাচ্ছে, এমনও হতে পারে যে জানালাতে বসে অন্ধকারে মেয়েদের ঘরের ভিতরে ভিডিও করতে পারে। এটা কিন্তু একটা অনিরাপদ। তাহলে আপনি হচ্ছে মালিহা নামলার মতোই একমত পোষণ করছেন যে যতটা নারী বান্ধব বলা হচ্ছে ততটা না। আমরা যাচ্ছি ফারিয়া জামান নিকির কাছে। তিনি কি মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কি নারীদের জন্য নিরাপদ? আমি মনে করি যদি আপনি তুলনা করেন চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, এটা যদি আপনার নির্ণয়ের মান হয় তাহলে এই তিনটা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক বেশি নিরাপদ এই লক্ষ্য থেকে। কিন্তু এটা আসলে আইডিয়াল জায়গা না নারীদের জন্য কোনোভাবেই। যেহেতু আমাদের 50% নারী শিক্ষার্থী আছে, তারা যেহেতু অনেক বেশি তাদের অধিকার আদায়ে সচেতন, সেহেতু এই জায়গায় অনেক ক্ষেত্রেই নারীদের সাথে নিপীড়নমূলক কাজ করা বা নিপীড়নমূলক একটা মন্তব্য করা অন্য যে কোনো স্পেসের থেকে কঠিন, কারণ এখানে সংখ্যার বিবেচনায় আমরা অনেক বেশি মানুষ আছি। কিন্তু আমাদের এই জায়গায়ও নারীদের নানা ধরনের সমস্যা আছে। যেমন ধরেন, আমি মনে করি দুটা মেন ঝামেলা হচ্ছে নারীদের, একটা হচ্ছে ওয়াশরুমের সমস্যা আর একটা খাওয়া দাওয়ার সংকট। এছাড়া নারীদের বিভিন্ন চরিত্র নিয়ে হোক, পোশাক নিয়ে হোক, চেহারা নিয়ে হোক, বিভিন্ন মন্তব্য করতে শিক্ষকরা, শিক্ষার্থীরা, সহপাঠীরা অনেক কমফোর্টেবল ফিল করছেন আজকাল। এই জায়গা থেকে আমি মনে করি যে যে জায়গায় আমরা ছিলাম কিছু বছর আগে, সেখান থেকে অনেক দূরে সরে এসেছি এবং ধরে নারীদের সার্বিক নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে পারতেছি না। আমি আরও 5-6 বছর আগের কথা বলছি। আমরা যখন প্রথম ক্যাম্পাসে এসেছিলাম তখন আসলে এত বেশি পেজগুলো ছিল না, যে পেজগুলো দিয়ে আপনার সাইবার বুলিং এর কথা বলুন। এমনিতে ওভারঅল হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নারীদের জন্য অন্য অনেক সংকট থাকলেও তুলনামূলক নিরাপদ অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে। সোহাগী সামিয়ার কাছে জানতে চাইবো, গত 2 আগস্ট মঙ্গলবার বিকেলে একজন ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস আটকে ছিলেন। এই ব্যাপারগুলোকে বা ক্যাম্পাসের বাইরের নিরাপত্তা বা অনিরাপত্তাকে আপনি আসলে কিভাবে দেখেন বা কিভাবে? পূর্ববর্তী আলোচকরা তো বলছিলেন আসলে ধরুন নারী বান্ধব ক্যাম্পাস এবং নারীদের নিরাপত্তা বা নারীদের স্বাধীনতা, এই বিষয়কে নারী বান্ধব এবং নারী স্বাধীনতা দুইটা আসলে একসাথে মিলিয়ে ফেলবার আসলে স্কোপ নেই। আমি যদি নারী বান্ধব একটু পরিবেশের কথা বলি তাহলে সেখানে অনেক বেশি প্রশাসনের কী ভূমিকা সেই প্রসঙ্গটা চলে আসে। আর যদি নারীদের স্বাধীনতার কথা বলি তখন এইখানে নারী শিক্ষার্থীদের কী ভূমিকা সেই প্রসঙ্গটা আসে জাহাঙ্গীরনগরের প্রেক্ষিতে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কিনা মেয়েদেরকে আসলে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে হলে ঢোকার জন্য বাধ্য করতে পারে না প্রশাসন, কিন্তু বিভিন্ন সময় প্রশাসন সে চেষ্টা করেছে, সেই কানুন আইন আমাদের উপর চাপাতে চেয়েছে। কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অনেক বেশি মানে অন্যান্য পূর্ববর্তী যতগুলো আন্দোলন হয়েছে, যতগুলো আন্দোলনের ইতিহাস আছে, সংগ্রামের ইতিহাস আছে, সেইখানে একটি অগ্রগামী এবং সবচেয়ে বেশি সংগ্রামী ভূমিকা পালন করেছে জাহাঙ্গীরনগরের মেয়েরা। এইখানে যখন মানিক মিয়া ধর্ষণের সেঞ্চুরি করে তখন কিন্তু সবচেয়ে বেশি আসলে সবার প্রথম মিছিলটা আসলে নারীরা করেছিল। হ্যাঁ, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছিল আমরাও পড়েছি যে হচ্ছে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জিজ্ঞেস করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে যে কে আসলে ধর্ষিত হয়েছে, তখন সমস্ত নারীরা একসাথে দাঁড়িয়ে বলেছিল যে আমি ধর্ষিত। এই যে ইউনিটি বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে জায়গাটা, তো ক্যাম্পাসের অভ্যন্তরের বিষয়, ক্যাম্পাসের বাইরে অনিরাপত্তাকে আপনি আসলে কিভাবে দেখছেন বা ওই এইটাগুলোকে? বিষয়টাকে আমি একটু সংযোগ করতে চাই। যেমন ধরেন যে আপনি একটা সংগ্রামের কথা বললেন, 15ই জুলাই রাতে যখন জুলাই গণ অভ্যুত্থান, 15ই জুলাই রাতে যখন আমরা ভিসি বাড়ির মধ্যে আটকা পড়লাম, তখন হচ্ছে ছাত্রলীগ বর্বরভাবে হামলা করছে আমাদের উপর পুলিশের উপস্থিতিতে, রামদা নিয়ে, পেট্রোল নিয়ে, পিস্তল নিয়ে এসে। সেই সময় এক নারী শিক্ষিকা এসে আমাদেরকে বললেন যে এখানে যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আমরা পুলিশের গাড়িতে করে নিরাপত্তার সাথে হলে পৌঁছে দিতে চাই। এখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে সমস্যারে বললেন আমরা এখানে আমাদের ভাইদের রেখে কোথাও যাব না, আমাদের ভাইরা যে পরিস্থিতি মোকাবেলা করছে আমরা একই পরিস্থিতি মোকাবেলা করবো এখানে দাঁড়িয়ে। তার মানে এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীদের একটা সংগ্রামী ভূমিকা, সংগ্রামী চরিত্র। সেই চরিত্রের কারণেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলেও আমাদেরকে অনেক কিছু বিষয়ে বাধ্যবাধকতা করতে পারে না। তার মানে এই ক্যাম্পাসের নারীরা যে অন্য ক্যাম্পাসের নারীদের থেকে তুলনামূলক স্বাধীন, এটা শুধুমাত্র নারী শিক্ষার্থীদের কারণেই এই পরিবেশটা তৈরি হতে পেরেছে। এবং যা আমরা অ্যাচিভ করিনি সেটা প্রশাসনের দুর্বলতার কারণে। এই যে বললো নারীদের জন্য ওয়াশরুম নেই, নারীদের জন্য কমন রুম নেই, কিংবা এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে
যেভাবে করে নারীদেরকে ভয়ঙ্কর সাইবার বুলিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটার কোনো সমাধান এখন পর্যন্ত প্রশাসন করেনি। এমনকি নির্বাচনের সময়ও একজন ছেলে প্রার্থীকে যতখানি প্রতিকূলতা মোকাবেলা করতে হয়, একজন নারী প্রার্থীকে তার থেকে বহুগুণ বেশি প্রতিকূলতা মোকাবেলা করতে হচ্ছে, কারণ সেই সাইবার বুলিং এখনও কন্টিনিউ। সেটা নির্বাচনী কমিশন দেখার পরেও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি। এবং আমরা কিছুদিন আগে দেখলাম যে একজন নারী শিক্ষার্থী বাসে উঠলেন রাজধানী, এবং সেখানে হচ্ছে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হলো। এটার মধ্যে দিয়ে গোটা দেশে নারীদেরকে নিয়ে আসলে সাধারণ মানুষের কি দৃষ্টিভঙ্গি, সেটার একটা প্রতিফলন করছে। এটা শুধু হচ্ছে আমাদের পাবলিক বাসগুলোতে কোনোভাবেই কোনো নারী আসলে নিরাপদভাবে চলাফেরা করতে পারে না। দেখবেন নারীদের জন্য একটা সংরক্ষিত আসন থাকে পাবলিক বাসে, সেটা কোথায় থাকে? ইঞ্জিনের উপর থাকে। এই জায়গাগুলোকে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকাগুলো পালন করে, সেই ভূমিকাগুলো কি আসলে কার্যকর হয়ে ওঠে, নাকি হচ্ছে শুধুই এসব ভূমিকা? প্রশাসন এই সমস্যাটাকে যেভাবে সমাধান করলেন, ওই দিনের ঘটনাটাকে যেভাবে সমাধান করলেন, ওনারা করলেন পুরো রাজধানী বাসগুলোকে ক্যাম্পাসে আটকে রাখলেন, এবং তারপরে টাকার বিনিময়ে 30,000 টাকা জরিমানার বিনিময়ে সে বাসগুলোকে ছেড়ে দিলেন। তার মানে একটা নারীর সম্মান সেটা 30,000 টাকার কাছে সলভ হয়ে গেল। মানে যে আপনারা এই ব্যাপারটার প্রতিবাদ করেছিলেন কিনা? আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় এগুলো নিয়ে প্রশাসনের সাথে কথা বলেছি, দফায় দফায় কথা বলেছি, প্রশাসনকে বারবার বলেছি এইসব বিষয় নিয়ে উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু প্রশাসন আমাদেরকে রেসপন্স করেনি। যেহেতু এই নির্বাচনের সময় প্রকাশ্যে সভা সমাবেশ করা নিষিদ্ধ রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে জানতে চাইলেও প্রশাসন সেই সহযোগিতা করে। আপনি তাহলে বলছেন যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যখন আন্দোলন করা হয়েছে, তখন সেগুলো সফলতার গল্প আছে, কিন্তু নারীদের ভূমিকাটা কোনো বেশি রয়েছে। এবং কিন্তু আন্দোলনের পরবর্তীতে তাদের যে স্বীকৃতি, প্রাপ্য সম্মান, তাকে তারা যে আন্দোলনে ত্যাগটা করলো, সেটার যে তার প্রাপ্য দাবি, সেটা কিন্তু নারীরা পায় না। প্রাপ্য সম্মানটুকু সে বুঝে পায় না, স্বীকৃতি সে বুঝে পায় না। আর আপনার নির্বাচনে অংশ নেওয়ার কি এটাই কারণ যে হচ্ছে আপনি এই স্বীকৃতিটা আদায় করতে চান? স্বীকৃতির প্রশ্ন নয়, নারীরা কখনোই স্বীকৃতি পাওয়ার জন্য সামনে থেকে লড়াই করে না। নারীরা অবদান রাখতে চায়, ভূমিকা রাখতে চায়। মানে এই সমাজের কিংবা এই ক্যাম্পাসের যখন অসঙ্গতি থাকে, সমস্যা থাকে, সংকট থাকে, এগুলো দ্বারা তো শুধু পুরুষরাই আক্রান্ত হয়, বিষয়টা এরকম নারীরাও আক্রান্ত হয়। শুধু পুরুষরাই এই সমস্যা সংকটগুলো মোকাবেলা করে বা ভাবে, বিষয়টা এরকম না। আমাদেরকেও আমরা ভাবি যে আসলে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমাদের ভূমিকা থাকা দরকার। আমরা সেই সমস্যাগুলোকেই মোকাবেলা করার জন্য এই অবস্থানে আমরা নির্বাচনে অংশগ্রহণ নিয়েছি। একই সাথে আমরা মনে করি নারীদের নিরাপত্তা, নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি প্রশাসন গড়ে তুলছে প্রচ্ছন্নভাবে, সেগুলোর বিরুদ্ধেও আমাদের ফাইট করা দরকার। আমাদের প্যানেল থেকে আমরা নির্বাচনটাকে একটি শুধু ভোটের ময়দান হিসেবে দেখি না, আমরা নির্বাচনটাকে আমাদের যে মতাদর্শিক লড়াই, শিক্ষার্থীদের অধিকার আদায় করবার যে লড়াই, সেই লড়াইয়ের ময়দান হিসেবে দেখি। সেই যদি আমরা মনে করছি নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলবার জন্য অবশ্যই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, নারীদের অধিকার নিশ্চিত করবার জন্য অবশ্যই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এরপর আমার বাম দিকে আছেন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের নারী এজিএস পদপ্রার্থী আঞ্জুমান আরা ইকরা। তার কাছে জানতে চাইব, জাকসুতে নারীদের জন্য যে এই স্বতন্ত্র 7টা প্যানেল রাখা হয়েছে, 7টা পদ রাখা হয়েছে, সেই পদগুলোকে বা এই স্বতন্ত্রভাবে পদ রাখাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমে আমি যেটা বলতে চাই যে স্বতন্ত্র পদটা রাখা উচিত, কারণ এটাকে আমি একটি সুযোগ হিসেবে দেখি। স্পেশালি একজন স্বতন্ত্র প্রার্থী, সে নারী পুরুষ নির্বিশেষে তার কোনো কিন্তু রাজনৈতিক বা দলীয় পরিচয় থাকে না। তো সেক্ষেত্রে আমরা তখন যেটা ফোকাস করার ট্রাই করি, তার নেতৃত্ব, তার দৃষ্টিভঙ্গি এবং সে শিক্ষার্থীদের মনোভাব বা সমস্যাগুলো আসলে কতটুকু সে বুঝতে পারতেছে। তো একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে যদি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উদ্যোগ এবং কার্যকর সমস্যা সমাধানের জন্য যা যা করা প্রয়োজন, সে যদি সেগুলো করতে পারে, তাহলে অবশ্যই স্বতন্ত্র পদটা রাখা উচিত, এবং স্বতন্ত্র পদে স্পেশালি নারীদের নেতৃত্বে আরও আসা দরকার। লামিয়া রহমান পূর্ণতাও কি একই বিষয় মনে করেন? নারীদের জন্য এই আলাদা করে পদ রাখাটা জরুরি বা এটা কি প্রয়োজনীয় বলে মনে করছেন? আমি মনে করি যে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা ইকুয়ালাইজেশনের ব্যাপার রয়েছে, যে আমরা এখানে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। যদি আমরা সকলে যে পদটিতে দাঁড়িয়েছি সেই পদটি নিয়ে কথা বলি, এখানে কিন্তু পুরুষদের জন্য আলাদা নির্ধারিত রয়েছে। এখানে কিন্তু আলাদা যে নারীদেরকে এখানে বেশি প্রিভিলেজ দেওয়া হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। তো সেক্ষেত্রে আমি মনে করি, আরেকটি বিষয়, যেহেতু আমরা এতক্ষণ সবাই কথা বলছিলাম যে সামাজিক প্রেক্ষাপটে নারীকে কেমন দেখা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নারীর পরিবেশটা কেমন আমাদের, আর আমরা অন্য বিশ্ববিদ্যালয়ের নারীর অবস্থান কেমন, বা আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি নারীর অবস্থা কেমন, ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, যেহেতু এখানে আমরা অর্ধেক সংখ্যক শিক্ষার্থী, আমরা নারী শিক্ষার্থী রয়েছি,
তাদের কথা বলার জন্য আমার মনে হয়েছে যে যেহেতু বেশিরভাগ জায়গায় দেখা যায় যে নারীর কণ্ঠকে অপ্রেস করা হয়, এখানে যাতে আমাদের কণ্ঠকে, যদিও এখানে অপ্রেস করা যায় না, বরাবরের মতে আমরা নারী কণ্ঠস্বর এখানে খুবই সোচ্চার, কিন্তু যাতে কোনোভাবে যাতে ওই জায়গাটা তৈরি না হয়, যাতে নারীদের সমস্যাগুলো আমরা নিজেদের কথাগুলো নিজেরাই বলতে পারি, নিজেদের আশু সমাধানের দিকে নিজেরাই এগিয়ে যেতে পারি। আমার মনে হয় এই জন্য এই 6টি সংরক্ষিত পদ রাখা দরকার। পূর্ণত তাহলে মনে করছেন যে আপনাদের এই পদটা রাখা নারীদের জন্য উপকারী হয়ে উঠবে? ব্যক্তিগতভাবে আমি মনে করি এখানে যদি একজন পুরুষ প্রার্থী থাকতো, তার সাথে লড়ার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি আমার মধ্যে রয়েছে। এখানে এমন না যে এই পদটি দেওয়ার কারণে নারীদেরকে বেশি, তাদেরকে একটি প্রিভিলেজ বাবলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। এবং আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম এই পদটিতে যদি আমি আমার অন্যান্য পুরুষ প্রার্থীদের সাথেও লড়ি বিজয়ী হতে পারতাম। বুঝতে পেরেছি। এরপরে আসি হচ্ছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এজেস আয়েশা সিদ্দিকা মেঘলার কাছে। আপনি তো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন হচ্ছে সাংবাদিকতা করেছেন, তো সাংবাদিকতা থেকে কেন আপনার মনে হলো যে হচ্ছে আপনাকে এই জাকসুতে নির্বাচনে অংশ নিতে হবে? সাংবাদিকতা যখন আপনিও ছিলেন, আমরা হচ্ছে কলমে লিখতাম মানুষের অধিকারের জন্য। তো কলমে তো আমি প্রায় 3.5 বছর মানুষের অধিকার নিয়ে, নারীদের হলের সমস্যা নিয়ে, তাদের আবাসন সমস্যা নিয়ে, মানসিক স্বাস্থ্য, এসব নিয়ে অনেক কিছু লেখা হয়েছে এবং কিছু সমাধানও এসেছে। এরপরে মনে হলো যে সাংবাদিকতা শেষ করার পরে অ্যাক্টিভিজম করি, এবং প্রায় 1 বছর ধরে আমি অ্যাক্টিভিজমের সাথে যুক্ত আছি। কিন্তু আমাদের ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে, এখন একজন সাধারণ শিক্ষার্থী যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তার যখন সমস্যা হয় সে আসলে বুঝে পায় না যে আমি আসলে কোন ব্যক্তিটার কাছে যাব, কোন সংগঠনের কোন ব্যক্তির কাছে যাব, কারণ এটা কোনো ফিক্সড না। তো আমি মনে করি যে যদি কেন্দ্রীয় ছাত্র সংসদ হয়, সেখানে একজন ফিক্সড মানুষ থাকবে, সেটা আমি জয়ী হই বা সামিয়া সুহাগী হোক বা মালিহান আমলা, যেই জয়ী হোক। যদি মালিহান আমলা জয়ী হয়, তাহলে সে যাবে যে মালিহান আমলা তো এখানে আছে, তাহলে আমি তার কাছে গিয়ে বলি, একটা ফিক্সড পার্সন হলো। তা আমি মনে করছি যে আমি যদি ওখানে যাই, কাজ করি, তাহলে আমার কাছে সেভাবে কথা বলতে পারবে, তো ফিক্সড পার্সনটা হওয়ার জন্য। আচ্ছা, আপনি ঠিক আছে, কিন্তু কেন শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করলেন? আমরা সবাই জানি 1986 সাল থেকে হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে শিবির রাজনীতি করছে না, 1 বছর হলো তারা প্রকাশ্যে এসেছে। এই সময়ের মধ্যেই তারা হচ্ছে এলো এবং আপনি তাদের সঙ্গেই নির্বাচন করছেন, এটা কারণ কি আসলে? আমি যেহেতু কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নই, আমার সাথে প্রায় 4টি ছাত্র সংগঠন যোগাযোগ করে, এবং শিবির কিন্তু সবার প্রথম না, এর আগে আরও সংগঠন যোগাযোগ করেছে। তো বাকি সংগঠনের নেতাদের সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে তাদের ভিতরে একটা অন্তঃকুণ্ডল ছিল এবং তাদের ভিতরে একটি সমস্যা ছিল, বা আমি হচ্ছে ছাত্র শিবিরেরটা হচ্ছে আমার কাছে অর্গানাইজ লেগেছে, এবং আমার মনে হয়েছে যে আমি এখানে গেলে ভালো করতে পারবো বা ছাত্রীদের নিয়ে কাজ করতে পারবো। সেই চিন্তা ভাবনা করে আমার ছাত্র শিবিরের প্যানেলে আসা। ঠিক আছে, আমরা যাচ্ছি এবার মালিহান আমলার কাছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এবং হত্যা মামলার আসামিও কয়েকজন আছে, এরকম কয়েকটা প্যানেল আছে। এর মধ্যে আপনাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলেরও আছে, আমরা অভিযোগ পেয়েছি। তো এই বিষয়টার ব্যাখ্যা কি আসলে? আচ্ছা, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যে আচরণবিধি দেওয়া হয়েছে, সেই আচরণবিধি অনুযায়ী আমাদের যার কথাই আপনি বলছেন সে প্রার্থী হতে পারে। তো সে জায়গা থেকে তিনি প্রার্থী হয়েছেন। তার যে 6 মাসের যে সাময়িক বহিষ্কারাদেশ ছিল, সেটার মেয়াদও শেষ এবং তাকে অ্যালাউ করা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সেই জন্য তাকে আমরা আমাদের প্যানেলে রেখেছি, যেহেতু আমাদের অ্যাক্টিভিজমের আন্দোলন সংগ্রামের ইতিহাস অনেক পুরনো, সেহেতু আমরা তাকে রেখেছি। এখানে আসলে আমাদের এতটুকুই এনাফ ছিল যে সে আসলে এখানে অংশগ্রহণ করতে পারবে কিনা। আচ্ছা, এবার যাব হচ্ছে ছাত্রদলের আঞ্জুমান আরা ইকরার কাছে। ডোপ টেস্ট করা হয়েছে বিশ্ববিদ্যালয়, ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, যে প্রার্থীরা আছেন তাদের সবার ডোপ টেস্ট করা হবে। এই বিষয়টি কি আসলে ছাত্রদলের পক্ষ থেকে বা আপনি নিজে কিভাবে দেখছেন? দেখেন, আমরা সবাই হচ্ছে জাকসুতে একটি মাদকমুক্ত, স্বচ্ছ, সুস্থ এবং দায়িত্ববান নেতৃত্ব চাই। আচ্ছা, তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা রাখতে হবে। প্রথম যে বিবেচনার বিষয়টি, টেস্টটি যাতে স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত হয়। দ্বিতীয় হচ্ছে টেস্টের রেজাল্টের প্রিভিসি যাতে মেনটেন করা হয়, গোপনীয়তা যাতে অবশ্যই মেনটেন করা হয়, কারণ এই ফলাফলের উপর একজন প্রার্থীর সামাজিক, ব্যক্তিগত,
মানসিক অনেক ব্যাপার তার তার একটা ভাবমূর্তি থাকে, সেটা যাতে অক্ষুণ্ণ না হয় বা কোনো ধরনের একটা ভুল তথ্য বা তার জন্য যাতে সে কোনো ধরনের বিভ্রান্তিকর অবস্থায় যাতে না পড়ে। আর সবচেয়ে বড় এবং তৃতীয় যেটা হচ্ছে, এটা যেন কোনোভাবে রাজনীতির চাপের জন্য কোনো হাতিয়ার না হয়। এই তিনটা বিষয় আমি বিবেচনায় রাখার জন্য অনুরোধ জানাবো। বা আপনি বলছেন যে হচ্ছে ডোপ টেস্ট করা দরকার, কিন্তু সেটা যেন পাবলিকলি প্রকাশ করা না হয়। হ্যাঁ, অবশ্যই। একই বিষয় কি সোহাগী ইসলামীও মনে করছেন যে ডোপ টেস্ট করার দরকার আছে? ডোপ টেস্ট করার দাবিটা আসলে শিক্ষার্থীদের মধ্য থেকেই উঠেছিল। একজন প্রার্থী অনশন করেছিলেন, তার প্রেক্ষিতে প্রশাসন ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ডোপ টেস্ট করার সিদ্ধান্তটা খুব দেরিতে নিয়েছেন প্রশাসন। ইতিমধ্যে আমরা নির্বাচনের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। তো আমরা আসলে বুঝতে পারছি না এত সংখ্যক প্রার্থী ডোপ টেস্ট করে ফলাফলটা কখন প্রকাশ করবে। এই বিষয়ে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, আপনারা রেজাল্ট কখন প্রকাশ করবেন, সেটা যদি নির্বাচনের পরে করেন, তাদের মধ্যে কেউ যদি প্রার্থী হিসেবে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়, কি করবেন? তখন বলেছে তার প্রতিনিধিত্ব বাতিল হবে, কিন্তু তারপরে কি হবে সেগুলোর বিষয়ে কোনো আলোচনা নেই। কিন্তু এটা কি সত্যি? কেউ যদি এটার সাথে সম্পৃক্ততা পাওয়া যায় কারোর, সেটা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে হেনস্থা করার জায়গায় না যায়। কোনো অপোনেন্ট পার্টি যেন রাজনৈতিকভাবে সেটিকে সামনে নিয়ে আসতে না পারে। কারণ কেউ মাদক নিবে কি নিবে না, সেটা আসলে কমপ্লিটলি ওই ব্যক্তির দায়। সেটা তার রাজনীতির দায় হিসেবে সামনে আসুক, সাংগঠনিক দায় হিসেবে সামনে আসুক, সেটা আমরা কখনোই চাই না। এই বিষয়ে প্রশাসন খুব সূক্ষ্মতার সাথে, খুব সুকৌশলভাবে, আপনি তাহলে গোপনীয়তাটা বজায় রাখার কথা বলছেন। গোপনীয়তার থেকেও বড় কথা, সে নিরাপত্তাটা যেন নিতে পারে, সামাজিক নিরাপত্তা যেন নিতে পারে, সেজন্য সামাজিকভাবে হেনস্থা না হয়। আজকে এই নারী এজিএস পদপ্রার্থী যারা, তাদের প্রায় সবাই গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে কোনো না কোনোভাবে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ফারিয়া জামান নিকি একজন। আপনারা তো আন্দোলনগুলো একসাথে করলেন, কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে বাম সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো আছে, তারাও হচ্ছে দীর্ঘদিন ধরে একসঙ্গে আছে। কিন্তু জাকসু নির্বাচনে তারা এককভাবে কোনো প্যানেল কেন দিতে পারলো না? আমরা বিগত অনেক দিন ধরেই আমাদের যে দুটো পক্ষ আছে, আমরা একসাথে হাঁটি না বা একসাথে আন্দোলন করি না। জুলাই গণঅভ্যুত্থানে তো আসলে অনেক ধরনের মানুষই ছিল। জুলাই গণঅভ্যুত্থান এখানে কম্প্যারিজনের স্কেল না, এটা হচ্ছে ধর্ষণ বিরোধী যে আন্দোলনটা ছিল, সেই জায়গা থেকে আসলে আমাদের পথটা আলাদা হয়ে যায়। এবং তখন থেকে এখন পর্যন্ত আমরা কোনো আন্দোলনই একসাথে বা কোনো জায়গাতেই একসাথে কোনো কাজ করি নাই। আমাদের মতাদর্শিক এবং আমাদের কথাবার্তা মতাদর্শিক কিছু ভিন্নতা আছে, কিছু অবস্থানগত ভিন্নতা আছে। সেই জায়গা থেকে আসলে আমরা বামপন্থী কোনো প্যানেলও দিই নাই। আমাদের যে প্যানেলটা, সেই প্যানেলটাতে বামপন্থী দুটো সংগঠন আছে, কিন্তু বাকিগুলো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষ আছে। আমরা আসলে একটি শুধুমাত্র বামপন্থী সংগঠনের প্যানেল বা বামপন্থী সমর্থিত প্যানেল দিতে চাই নাই। আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে তো শুধু বামপন্থীরা আন্দোলন করে না, আরও অনেক সামাজিক সংগঠনের মানুষ আছে যারা বামপন্থীদের মতোই গুরুত্বপূর্ণ। তো তাদের সকলকে নিয়ে আমরা আমাদের প্যানেলটা দিয়েছি, এবং যাদের সাথে আসলে আমাদের মতাদর্শিক এবং আদর্শিক বিরোধী এবং অবস্থানগত বিরোধ ছিল, তাদের সাথে আমরা প্যানেলটি করি। একই প্রশ্ন আমি করতে চাই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়ার কাছে। বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলো একজোট হয়ে কেন প্যানেল দিতে পারলো না? প্রথমত বাম সংগঠন বলতে আপনারা যেভাবে প্রেজেন্ট করা হয়, বাম সংগঠন যারা, তাদের মধ্যে অনেকগুলো সংগঠন রয়েছে। ডান সংগঠন যারা, তাদের মধ্যে অনেকগুলো ডানপন্থী সংগঠন রয়েছে। ছাত্রলীগ ডানপন্থী, ছাত্রদল ডানপন্থী, ছাত্র শিবির ডানপন্থী। তারা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা সংগঠন এবং প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ডানপন্থী হওয়া সত্ত্বেও তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা আইডিওলজি রয়েছে। একই রকমভাবে বামপন্থী যারা সংগঠন রয়েছেন, তাদেরও আলাদা আলাদা সংগঠন এবং আলাদা আলাদা আইডিওলজি রয়েছে কিছু জায়গা থেকে। কিন্তু বিভিন্ন সময় বা দীর্ঘ সময় বামপন্থী সংগঠনগুলো যেহেতু একসাথে রাজপথে আন্দোলন করেছে, তাই মানুষ সেই রূপরেখাটা সবসময় বারবার দেখতে চায়। কিংবা এইখানকার যে রাজনৈতিক বাস্তবতা, সেই রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে এই মুহূর্তে এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এমনকি শিক্ষকরাও হয়তো মনে করেছিল যে বামদের একটা বৃহৎ ঐক্য হলে, জোট হলে আমাদের যে মতাদর্শিক ফাইট, সেই ফাইটটা হয়তো আরও বেশি সুগম হতে পারতো, ভালো হতে পারতো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি বৃহৎ বাম ঐক্য জোট করবার জন্য, সেটা সম্ভব হয়ে ওঠেনি। এমনকি নিকি আপু যেটা বললেন, নিকি আপু বোধহয় একটু আগেও বলছিলেন যে এটা আসলে ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেল নয়, এটা আসলে বাম প্রগতিশীল সমর্থিত প্যানেল নয়, এটা আসলে সকলের সমর্থিত ঐক্য। যেহেতু নামের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে
অনেক ধরনের মানুষের একটা সম্মিলন ঘটেছে এই প্যানেলটার মধ্যে। সেই জায়গায় আমরা যারা সংসপ্তক পর্ষদের থেকে প্যানেল ঘোষণা করেছি, সংসপ্তক পর্ষদ, আমরা সেখানে ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন মিলে এই প্যানেলটি ঘোষণা করেছি। সেইখানে আমরা একটা আইডিওলজিক্যাল ফাইট দিতে চেয়েছি। আমরা যেই রাজনীতিকে ধারণ করি, প্রগতির যে রাজনীতিকে ধারণ করি, একই সাথে মৌলবাদী সাম্প্রদায়িক যে গোষ্ঠী ক্যাম্পাসে রয়েছেন, স্বাধীনতা বিরোধী যে ক্যাম্পাসে সংগঠন রয়েছেন, নারী বিদ্বেষী যে সংগঠন রয়েছেন, সেই সংগঠনকে আমরা ফাইট করতে চেয়েছি। সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের আইডিওলজিকে আপনাদের এই একজোট হতে না পারা কি কোনোভাবে দুর্বলতা প্রকাশ করছে? এই সমস্ত জায়গায় নিউজ হচ্ছে যে বামদের 2টি প্যানেল, কিন্তু আমাদের নিকি আপুই স্বীকার করে নিলেন এটা ইউনিয়ন সমর্থিত প্যানেল নয়, প্রগতিশীল বলা যাচ্ছে না কিংবা বামও বলা যাচ্ছে না। তার মানে তো ধরে নিতে হয় যে বামদের একটিই প্যানেল। মানে ওনারা যদি সেটাকে ওইভাবে করে ওন না করেন, তাহলে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে ওন করছি। এবং আমাদের প্যানেলের নাম হচ্ছে সংসপ্তক পর্ষদ। সংসপ্তক শব্দটি আমরা ব্যবহার করেছি এই জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ে সংসপ্তক একটি ভাস্কর্য রয়েছে, সেখানে মুক্তিযোদ্ধার প্রতীকী রয়েছে। তা আমরা মুক্তিযুদ্ধকে ওন করি। আমরা এই দেশের যারা সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে আমরা ফাইট দিতে চাই, যেটা বামপন্থীদের দীর্ঘদিনের লড়াই। সেই লড়াইকে ওন করি বলে আমাদের নাম এবং আমাদের যেই জোট ঐক্যটা হয়েছে, সেই ঐক্যর মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে আমরা আমাদের রাজনৈতিক যে আইডিওলজি, সেই আইডিওলজিতে আমরা অবিচল। আচ্ছা, আজকের আড্ডার বেশিরভাগই বা 5 জনই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে বা স্বতন্ত্রভাবে কোনো না কোনো রাজনৈতিক সংগঠন থেকে এসে প্যানেলে বা নির্বাচনে অংশ নিচ্ছেন। এর ব্যতিক্রম হচ্ছে লামিয়া রহমান পূর্ণতা। আমি জানতে চাইবো আপনি আলাদাভাবে, এককভাবে, স্বতন্ত্রভাবে কেন এই পদে নির্বাচনের জন্য ভাবলেন বা কীভাবে ভাবলেন? আমি মনে করেছি আমি সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর এখানে এসেছি, হতে চাচ্ছি। বরঞ্চ বলতে গেলে আমি যেহেতু কখনোই আগে পরে কোনো লেজুভিত্তিক ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম না বা কোনো ধরনের ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, আমি বরাবরই আমার চাইল্ডহুড থেকে দেখা গেছে যে আমি সাংগঠনিক কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম বা লিডারশিপ, এই কাজগুলোর জন্য এই কাজগুলোর সাথে জড়িত যে অর্গানাইজেশনগুলো ছিল, বিভিন্ন অর্গানাইজেশন আমি মুখপাত্র হিসেবে কাজ করেছি, বা আমার সাংস্কৃতিক কাজগুলো করতে ভালো লাগে, বা আমি বিভিন্ন অ্যাক্টিভিজমে আমার অন্যান্য প্রার্থী বোনেরা যেরকম খুব ফ্রন্টলাইনের হিসেবে অংশগ্রহণ করেছে, যেহেতু আমি সাংগঠনিক কাজ করতে বেশি পছন্দ করতাম, সেই জায়গা থেকে আমি বরাবরই অংশগ্রহণ করেছি। কিন্তু আমার মনে হয়নি যে ওখানে যখন কোনো কমিটি হচ্ছে বা এ ধরনের কোনো সাংগঠনিক কাজ হচ্ছে, তখন ওখানে নিজেকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন। আমি বরাবরই মতোই পেছন সারির মানুষ হিসেবে অংশগ্রহণ করতে পছন্দ করতাম। সেই জায়গা থেকে আসলে জাকসুটা আমার জন্য একটা এক্সপেরিমেন্টের জায়গা ছিল। আমি আসলে দেখতে চেয়েছিলাম যে যেই মানুষগুলো আসলে সমান কাতারে থাকে, ওই মানুষগুলোকে একটি মানুষ মনে রাখে নাকি রাখে না, এটি একটি জায়গা ছিল। আর আরেকটি বিষয় যেটি আমি বলতে চাচ্ছি, যে আমি যখন আমি যখন সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি যখন আমার মনোনয়নপত্রটি তুলেছি, তখন বিভিন্ন সংগঠন থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয়। কিন্তু মতাদর্শের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যেই মত ধারণ করি, আমি যদি কোনো মতাদর্শিক জায়গায় নিজেকে আবদ্ধ করে ফেলি, আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি কোনো বাধা বিপত্তি ছাড়া হয়তোবা তাদের মতাদর্শের কারণে আমি সেই কথাগুলো সাবলীলভাবে বলতে পারবো না, বা হয়তোবা একটা জবাবদিহিতার জায়গা থেকে যাবে, যেটি আমি দীর্ঘদিন ধরে, যেহেতু আমি তাদের কোনো সংগঠনের সাথে এভাবে ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম না, তো এই জবাবদিহিতার জায়গাটা বা তাদের ওন করার যে বিষয়টা থাকে, সেটি আমি হয়তোবা ওন করতে পারবো না। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আরেকটি বিষয় থাকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে অবস্টেকলটা আমার খুব বেশি, আমার বা আমার অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের যেটি ফেস করতে হচ্ছে, যে ম্যান পাওয়ার বা ওমেন পাওয়ার কম থাকা, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই শক্তিটা, এটি আসলে যেহেতু একটি ছাত্র সংসদ নির্বাচন, এখানে একজন ছাত্রকে বিশেষ কোনো প্যানেল বা বিশেষ কোনো জায়গা থেকে যে আসতে হবে নির্বাচন করতে হলে, এটি আমার আসলে যৌক্তিক মনে হয়নি। আমার মনে হয়েছে যে একজন শিক্ষার্থী সে স্বতন্ত্রভাবেও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তার যদি ভোটাররা মনে করে। আর আমি বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটাররা এখানে স্মার্ট ভোটার, এখানে যারা ক্যান্ডিডেট তারা স্মার্ট ক্যান্ডিডেট। যেহেতু ভোটাররা স্মার্ট ভোটার, তারা প্রার্থীর যোগ্যতা দেখেই প্রার্থীকে যাচাই করবে। আমার মনে হয় যে শুধুমাত্র লোকবলের কারণে বা অন্য যে কোনো প্যানেল থেকে দাঁড়ালে যে সুযোগ সুবিধাগুলো দরকার হয়, সেই সুযোগ সুবিধার জায়গা থেকে আমার মনে হয়নি যে আমার মনে হচ্ছে যে আমার আসলে লোকবলটা হলো আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা, তারা যদি আমাকে প্রার্থীকে উপযুক্ত মনে করে, তারা আমাকে ভোট দেবে। এই জায়গাতে আমি বলছেন যে হচ্ছে মতাদর্শিক জায়গা থেকে আপনি এককভাবে দাঁড়িয়েছেন,
কিন্তু একই সাথে আপনি এটা পরীক্ষা করে দেখতে চান যে আসলে হচ্ছে মানুষজন স্বতন্ত্র প্রার্থীকে যারা অন্যান্য স্টেট থেকে আসে কতটুকু গ্রহণ করছে। ওকে, আয়েশা সিদ্দিকা মেঘলার কাছে আসবো। ছাত্র শিবির সবার আগে প্যানেল দিয়েছে আমরা জানি জাকসুতে। তো অন্য সব যারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে রাজনীতি করে আসছে তারা প্যানেল দিতে পারেনি। এক বছরের মাথায়, এক বছর ধরে আসার পর, প্রকাশ্যে আসার পরপরই তারা প্যানেলটা আসলে কীভাবে দিতে পারলো? আচ্ছা, সেক্ষেত্রে যদি বলি যে ছাত্র শিবির যেভাবে আমার সাথে যোগাযোগ করেছে তেমনি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছে। আমাদের প্যানেলে হচ্ছে 15 জন খুব সম্ভবত ছাত্র শিবিরের সদস্য, আর বাকিরা হচ্ছে শিবিরের বাহিরে। তো বিভিন্ন সংগঠনের, সামাজিক সংগঠন বা অন্যান্য সংগঠনের মানুষজন, বিএনসিসি, স্কাউট বা বিভিন্ন জায়গা থেকে এসে যুক্ত হয়েছে এরকম। এখন আমরা যদি দেখি যে আমি যদি সংগঠনের নাম সরাসরি উল্লেখ করি, বাকছাস এবং ছাত্র দলে দেখা গিয়েছে যে তাদের ভিতরে কিছু কোন্দল চলছিল পদ নিয়ে। পদে তাদের সাথে মিলেনি দেখে তারা বের হয়ে এসে তারা আলাদা করে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। কিন্তু ছাত্র শিবিরে জিনিসটা দেখা যায়নি। তাদের অনেক বেশি ওয়েল অর্গানাইজ ছিল, এই কারণেও আমার এই সংগঠনে আসা, যুক্ত হয়ে আসা, জোট করা। তো এই কারণে তারা সব থেকে প্রথমে জোটবদ্ধ হয়ে সংগঠনের হচ্ছে প্যানেল ঘোষণা করেছে। ওকে, এবার আসি সাইবার বুলিংয়ের ঘটনায়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেইখানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন অনেকেই, এরকম অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। আপনারা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে কোনো ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন কিনা আঞ্জুমান আরাইকরা? আসলে আমি এই পর্যন্ত আমি নিজে ব্যক্তিগতভাবে হইনি, কিন্তু আমার এখানে যারা সহযোগী বা সহযোদ্ধারা আছেন, যেমন ধরেন হচ্ছে সামিয়া, নিকি আপু, এরা দুজনই কিন্তু হচ্ছে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। এবং এখনও নিকি আপু, ওই দিন আমি একটা পোস্ট করলাম, আপু পোস্টটা খুব ভালো লাগছে পোস্টে, ওখানেও গিয়ে দেখতেছি যে আপুকে কন্টিনিউয়াসলি ওরা হচ্ছে বুলিং করতেছে। তো আমি জানি না আসলে এই বিষয়টার কেন কোনো দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইনফ্যাক্ট আমার প্যানেল থেকে যে জিএস আছে, নারী পদপ্রার্থী জিএস নারী, বৈশাখীও কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার বুলিংয়ের শিকার হচ্ছে। তো আসলে আমরা সবাই বলি যে নারী নেতৃত্ব আসে না, কিন্তু আমরা চাচ্ছিও নারী নেতৃত্ব আসবে, আবার তাকে কন্টিনিউয়াসলি আমরা বুলিংও পড়বো, আবার বিভিন্ন ধরনের যে ব্লেমগুলো আছে, যে যে কোনো ধরনের স্ল্যাংগুলো আছে, স্ট্যাংগুলো ইউজ করা হচ্ছে। আচ্ছা, আপনারা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আপনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, যেটা ইকরা বলছিলেন, আপনি ফর্মালি কোনো অভিযোগ করেছেন কিনা? আমরা নির্বাচন কমিশনের কাছে ফরমালি কোনো অভিযোগ এখন পর্যন্ত জমা দিইনি। তবে নির্বাচনের খুব কাছাকাছি সময়ে আমরা প্রশাসনের কাছে অভিযোগপত্র জমা দিয়েছিলাম বিভিন্ন জনের নামে। প্রত্যাশা করেছিলাম যে নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ার আগেই ওনারা সেটা সমাধান করবে, কিন্তু সমাধান করেনি। আমি ফারিয়া জামান নিকির কাছে, আপনি নিজেও তো সাইবার বুলিংয়ের শিকার, তো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো রকম সাড়া পাচ্ছেন কিনা? আমার সম্প্রীতির ঐক্য প্যানেল যেটা, সেই প্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমরা যেদিন প্যানেল ঘোষণা করি, আমাদের নারীদের একটা ছবি ছিল, সেই ছবিটা নিয়েই বিশ্ববিদ্যালয়ের নামধারী বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ধরনের মন্তব্যে এবং অপমানজনক ক্যাপশনে ছবিটা রিপোস্ট করা হয়। তো সেটার প্রেক্ষিতে আমাদের যে সুকান্ত বর্মন আছে, সে উদ্যোগ নিয়ে আমাদের প্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি স্মারকলিপি দেয়, যেন দ্রুততম সময়ে লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলি সেটা এনশিওর করতে বিশ্ববিদ্যালয়ে যে নামধারী বিভিন্ন পেজ আসছে, সেই পেজগুলো জাকসু নির্বাচনের সময় অবশ্যই বন্ধ করা। কিন্তু এরপরেও আমি দেখেছি যে যখন আমি প্রশাসনের একটা মিটিংয়েও গিয়েছি, সেই মিটিং থেকেও আমাকে নিয়ে একটা সাইবার বুলিং করা হয়েছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেটা নিরসন কোনো ধরনের পদক্ষেপ, কোনো ধরনের বক্তব্য, তারা আমাদের বা কোনো ধরনের আশ্বাস এটা এখন পর্যন্ত দেয়নি। মালিহা, আমরা কি মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কি কার্যকর, বা ওনাদের যে পদক্ষেপগুলো নিচ্ছে বা পদক্ষেপ নাও যদি নিয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে দেখছেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে উচিত ছিল যে এই বিষয়টা নিয়ে তদন্ত করা, এবং যদিও সাইবার বুলিংয়ের বিষয়গুলা সাথে সাথে ধরা যায় না যে কে করছে, কিন্তু তাদের অন্তত এটা এই পদক্ষেপটা নেওয়া উচিত ছিল যে তারা করছে কাজটা, তারা যদি এই তদন্তটা শুরু করতো অন্তত, তাহলে যারা এই কাজগুলো করছে তারা অন্তত ভয়টা পেয়ে এই ঘটনাগুলোর পরিমাণগুলো আসলে কমতো, এবং তদন্তটা যদি তারা কার্যকরভাবে পড়তো এবং 2-1জনকে শাস্তি দিত, এই ঘটনা বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশাসনের দিক থেকে আমরা এরকম কিছুই দিই। ওকে, নির্বাচনী প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন? পূর্ণতা? জি, যদিও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার জন্য একটু কষ্ট,
যে এত কম সময়ের ভিতরে এত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়া, যেহেতু আমাদের অনেকগুলো হল রয়েছে, অনেক আসলে 700 একর মানে অনেক মানুষের একটি ক্যাম্পাস, এখানে একা হাতে এতজন মানুষের সাথে কথা বলে একটু কষ্টসাধ্য। কিন্তু আমার মনে হচ্ছে যে অন্য ক্যাম্পাসগুলোতে নির্বাচনকে কেন্দ্র করে, শিক্ষার্থী নির্বাচনকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটছে আমাদের ক্যাম্পাসে, আসলে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যেহেতু দীর্ঘ 33 বছর পর ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি আমাদের একটা স্বপ্নের দাবি ছিল। এখানে আসলে দল মত নির্বিশেষে বিয়ন্ড এভরিথিং আমরা খুব সহজে সাবলীলভাবে আমাদের প্রচারণার কাজ চালাতে পারছি। এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রচারণা করার সময় কোনো ধরনের অবস্টাকেলের শিকার হয়নি, এবং এখন পর্যন্ত আমি কাউকে শুনিনি যে প্রচারণা করার সময় তারা কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো বাজে কোনো সিচুয়েশনের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন যে না, মানে যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে নারী প্রার্থী হিসেবে ইভেন শুধুমাত্র সাইবার বুলিং না, মাঠ পর্যায়ে যখন আমি প্রচারণায় নেমেছি, আমার বিশ্ববিদ্যালয়ের মতো যে বিশ্ববিদ্যালয়কে আমরা খুবই প্রগতিশীল এবং নারী বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে জানি, সেখানেও আমি দেখেছি যে হয়তো বা আমি ব্যালটটা মাত্র কারো হাতে পৌঁছে দিয়ে সামনের দিকে আগাচ্ছি, সে পেছন থেকে আমাকে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে দিয়ে চলে গেল। এটা আমি নিজে ফেস করেছি। তো সেই জায়গা থেকে তো একটু দুঃখের জায়গা থেকেই যাচ্ছে। এই জায়গায় একটা সম্পূরক প্রশ্ন করি। আমরা দেখেছি বা পরিসংখ্যান যেটা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনগুলোতে নারী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন, অথবা কোনো কোনো পদে নারী নেই একদম। এইটা কি এই কারণ যে মানুষজন পিছন থেকে হচ্ছে কুরুচিপূর্ণ মন্তব্য করছে? এর অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে যে মানে নারীরা অহরহ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। সেখানে দেখা গেছে যে একটা মজার জিনিস বলি, যে আমি যাতে প্রচারণার কাজ শুরু করি, বিভিন্ন টেলিভিশনে মাল্টিমিডিয়ানো বক্তব্য দেওয়া শুরু করি, সেগুলো প্রচার হতে থাকে। আমি একটি জায়গায় দেখি যে আমার একটি মাথার ছবি বসিয়ে একটি ব্যাঙের মুখের উপরে আমার একটি মাথার ছবি বসিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে আরও মানে এটা আসলে একটা ডবল ট্রমার শিকার হয় নারীরা এই ক্ষেত্রে, প্রার্থীরা এই ক্ষেত্রে। যে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত জীবনে সে তো একটা মানে কুরুচিপূর্ণ একটি ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেও, এখানে তার মানে পারিবারিকভাবে পরিবারকেও এখানে জড়িয়ে ফেলা হচ্ছে, তাকে নিয়ে অন্য কোনো মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য করা হচ্ছে। মানে এটা একটা নারীর ক্ষেত্রে ব্যক্তির জীবনে প্লাস পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মানে নানা ব্যাধি মাল্টি লেয়ার সে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এটি একটি কারণ বলে আমি মনে করি। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক নারী প্রার্থীর কাছে আমি এটি শুনেছি যে তাদেরকে অনেকেই এরকম বলছে যে তুমি তো রাজনীতির বুঝো না, কেন এখানে রাখছো। মানে এই ধরনের কথাবার্তাও একটি বিষয়, যে তাদের মনোবল ভেঙে যাচ্ছে, অনেকে অংশগ্রহণ করতে সাহস পাচ্ছে না। আর আরেকটি বিষয় রয়েছে যে 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি যে 5ই আগস্টের আগে আমাদের নারীরা কিন্তু খুবই সাবলীলভাবে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করে আসছিল, কিন্তু আমরা উপদেষ্টা পরিষদে আমরা কয়েকজন নারীর মুখ দেখতে পাচ্ছি। বা নারীকে প্রত্যেকটি মিছিলে নারীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দেখানো, কিন্তু যখন তাদের মতামত, তাদের গুরুত্বের, তাদের মূল্যায়নের জায়গার কথা আসে, তখন তাদের অবমূল্যায়ন করা, এই অনেক কিছুকে কেন্দ্র করে আসলে এটিতে মানে এককেন্দ্রিক কোনো বিষয় নেই, অনেকগুলো বিষয়কে একসাথে করেই নারী নেতৃত্ব অনেকাংশে পিছিয়ে গেছে আমার মনে হচ্ছে। সব অবমূল্যায়ন এবং অস্বীকৃতি কাটিয়ে উঠে নারীরা এগিয়ে যাক, আমরা সেটাই চাইব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন প্রথমবার হয়েছিল 1971 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরের বছরই। এরপর গুনে গুনে 8বার নির্বাচন হয়েছে, সর্বশেষ 1992 সালে সর্বশেষ নির্বাচন হয়। এরপর 2012, 13 এবং 2019 সালে আবার নির্বাচনের বিভিন্ন সময় তফসিল এবং তারিখ ঘোষণা করা হলেও নির্বাচন হয়নি। এবার সর্বশেষবারের মতো হচ্ছে আগামী 11 সেপ্টেম্বর জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করব অন্য সব প্রার্থীর সঙ্গে নারীরাও এগিয়ে যাবেন সমানতালে, এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশকেও এগিয়ে নেবেন। এই কামনায় আজকের স্টিমারটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।